বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাহায্যে পুরো সংসারকে সুশৃঙ্খল, সুন্দর ও ভালোবাসায় ভরপুর এবং সীমিত সম্পদের সঠিক ব্যবহার, পরিবারের সদস্যদের মানসিক যত্ন ও সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে একটি সাধারণ পরিবারকে সুখের স্বর্গে পরিণত করতে পারেন একজন বুদ্ধিমতী গৃহিণী। আসসালামু আলাইকুম, আমি মেহনাজ বরাবরের মতো আমন্ত্রণ করছি ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে। আজকের ব্লগ জুড়েই থাকছে অসংখ্য টিপস। একজন বুদ্ধিমতী নারীর দৈনন্দিন জীবন পরিচালনায় অনেক গোপন টিপস লুকিয়ে থাকে, তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। সংসারের কাজে চলে যাব তার আগে বাচ্চাদের স্কুল ড্রেসগুলো গরম পানিতে ভিজিয়ে নিলাম, কারণ কাপড়গুলো অনেক বেশি ময়লা ছিল। অতিরিক্ত গরম পানি ব্যবহার করিনি, ঠান্ডা পানিও দিয়েছি সাথে। আপনারা দেখেছেন অতিরিক্ত গরম পানিতে কাপড়গুলো কুঁচকে যাবে। এতে করে কি হবে, কাপড়গুলো আগে ভিজিয়ে রাখলে ময়লাটা তাড়াতাড়ি কেটে যাবে, আর কাজের আপা বা আমি যেই পরিষ্কার করি না কেন সেটা দ্রুতই পরিষ্কার হয়ে যাবে। রান্নার আগে আমি 1 কেটলি গরম পানি করতে দিয়েছি। আজ বিরিয়ানি রান্না করব, তো এই কারণে আমি গরম পানিটা আগে বসিয়ে দিয়ে এখন মরিচের বোটা ফেলে নিচ্ছি। বর্ষাকালে আমি শুকনা মরিচ খুবই কম পরিমাণে কিনি, এটা 30 টাকার শুকনা মরিচ। 14 বছরের সংসার জীবনে অভিজ্ঞতা তো আর কম অর্জন করিনি, তো সেই অভিজ্ঞতার আলোকেই বলছি। 1 কেজি পরিমাণ শুকনা মরিচ কিনেও দেখেছি, কিন্তু তাতে ফাঙ্গাস পড়ে যায়। আর এতে করে কি হয়, টাকার জিনিস নষ্ট হয়, তখন কিন্তু সেই জিনিসও আর ব্যবহার করা যায় না, খাওয়াও যায় না। আর অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে কিভাবে অল্প টাকার মধ্যে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে নিজের সংসারের টাকাগুলো বাঁচানো যায় সেই চিন্তাই করা উচিত। আর এভাবে বোঁটাগুলো ছাড়িয়ে রাখলে আপনি আপনার রান্না করার সময় টাইমটাকে সেভ করে নিতে পারবেন। তখন শুধু বের করে ভাজলে হবে বা রান্না কাজে ইউজ করলেই হবে। এখন হচ্ছে যে 20 টাকার তেজপাতা কিনেছি। তেজপাতাটা আমি ধুয়ে ব্যবহার করি না, এটা যখন রান্না করি তার আগে আমি ধুয়ে নিই। তো তেজপাতাগুলোকে আমি বরাবরই যে কাজটা করি, এটাকে সুন্দর করে একদম সবগুলো পাতা এক জায়গায় সাইজ মতো করে তারপরে 2 ভাগ করে কেটে আমি জারবন্দি করে রাখি। অনেকে ধুয়েও রাখতে পারেন। সঠিক সময় একটা সঠিক সিদ্ধান্তই পারে আপনার সংসারের টাকাগুলোকে সেভ করতে। আর প্রত্যেক মাসের জিনিসই প্রতি মাসেই কেনা উচিত। আমি সেটাই কিনি। এতে করে কি হয় যে মান্থলি খরচটা কত হয় সেটা কিন্তু একটা হিসাবের মধ্যে থাকে। আমি খুব ন্যূনতম ছোট্ট একটা সাধারণ জিনিস দিয়ে বুঝালাম, 20 টাকার জিনিস দিয়ে। এভাবে কিন্তু আমরা বড় বড় জিনিসগুলো সংসারের খরচের ক্ষেত্রে হিসাব করে রাখতে পারি। তো আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন, যদি ভালো লেগে যায় কোথাও কোনো অংশ, তো মনে করিয়ে দিচ্ছি যে প্রথমেই একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। এই ধরনের ছোট বড় অসংখ্য টিপস রয়েছে আজকের ব্লগ জুড়ে। আজ যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে এসেছেন আর এই ধরনের টিপসের ভিডিও বা লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো সেক্ষেত্রে আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে নোটিফিকেশনের ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। এই ধরনের ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে, আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। আমি যে কোনো মাছ মাংস ধোয়ার ক্ষেত্রে এই ধরনের মোটা দানার লবণ ইউজ করি, আর মাংস ধোয়ার ক্ষেত্রে তো একটুখানি ভিনিগার দেই যাতে করে গন্ধটা চলে যায়। এটা ব্রয়লার মুরগি না, এটা সোনালী মুরগি, তারপরেও আমি এটাতে এভাবে ধুয়ে নিচ্ছি, কারণ আজ হচ্ছে যে চিকেন বিরিয়ানি রান্না করব। তো এভাবে অনেকক্ষণ খেঁচে নেওয়ার পরে এই যে ময়লা পানিটা এটা ফেলে দিই। আমার মনে হয় এটাতে গন্ধ যেটা থাকে সেটা চলে যায়। আর ভিনেগার না দিয়ে আপনারা আদা পেস্ট ইউজ করতে পারেন, কিন্তু আদা কস্টলি বিধায় কিন্তু আমি আসলে আদাটা ইউজ করি না। এই কারণে মোটা দানার লবণ এবং ভিনেগারটাই আমি ইউজ করি। তো এভাবে করে এখন হচ্ছে আমি মুরগিগুলো একটা একটা করে ধুয়ে এই ঝুড়িতে রাখবো। আর ঝুড়িতে রাখার একটাই কারণ হচ্ছে যে মুরগি থেকে যে এক্সট্রা পানি সেটা একদমই ঝরে যাবে, এতে করে আমার রান্নার ক্ষেত্রে কোনো এক্সট্রা পানি থাকবে না, যতটুকু আসবে ততটুকুই বের হবে। তো মুরগিটা ধোয়া হয়ে গেছে, এখন আমি চাল মেপে নিচ্ছি। আমি চিনি গুঁড়ার চালটা ব্যবহার করছি। আমি এই যে কাপটা দেখছেন এই কাপের 4 কাপ চাল আমি মেপে নিলাম। আর পানি দেওয়ার ক্ষেত্রে নতুন চাল যদি হয় তাহলে এই কাপের 8 কাপ পানি দিতে হবে, পুরনো চাল হলে একটু বেশি পানি দিতে হবে। তো আমার এই চালটা নতুন চাল। আমি সব মিলাই যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা পুরো ব্লগটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আমি সাধারণত পানি এত মেপে টেপে দিই না, অনেক রান্না বান্না করতে করতে এখন যথেষ্ট আন্দাজ হয়ে গেছে, সেই অভিজ্ঞতার আলোকেই এখন পানি দিই। রান্না করার আগে সবসময় আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী রান্নাগুলো করে নেওয়া উচিত। তো রান্নার আগে আমি এখানে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা কখন আমি চুলাটা অফ করব দেখেন, এই যে লেভেলে আছে বেরেস্তাটা, তো সেই অবস্থায় আমি চুলাটাকে অফ করে দিয়েছি। নামাতে নামাতে কালারটা এই অবস্থায় চলে এসেছে। এখন আমি কিছু পোস্তদানা
বাটিতে ভিজিয়ে রাখবো, সেই সাথে কিছু কিশমিশও ভিজিয়ে রাখবো আর কিছু চীনাবাদামও ভিজিয়ে রাখবো। এগুলো আমি বিরিয়ানি রান্নার সময় ইউজ করব। পানিতে ভিজিয়ে দিলাম, এটা বেশ কিছুটা সময় পানিতে ভিজিয়ে রাখার পরে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, আজকের চিকেন বিরিয়ানিটা কিন্তু আমি আমার হাতের হোমমেড মশলায় চিকেন বিরিয়ানি রান্না করছি। তো ব্লেন্ডার জগের ভিতরে এখন আমি পোস্তদানা, কিশমিশ আর চীনাবাদাম দিয়ে দিয়েছি, সেই সাথে এখন দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণ টক দই। আচ্ছা, এখন যে অংশটুকু দেখলেন আপনারা, আরও কিছুটা বাদাম আর কিশমিশ ঘরে ভেজানো ছিল, সেটা দিয়ে দিলাম। তো সেটা দেওয়ার পরপরই আমি টক দই দিয়ে দিচ্ছি। এখন কিছু বেরেস্তা দিচ্ছি। এই বেরেস্তাগুলো আগের ভাজি করা ছিল, যার কারণে একটু কালারটা বেশি পুড়ে গেছে। আর এখন যে বেরেস্তাগুলো ভাজি করেছি সেটা হচ্ছে এইগুলো। তো এখান থেকে অর্ধেকটা পরিমাণ বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি। পেস্ট করে নেওয়ার কিছুটা পর্যায়ে আমি আবার কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সেটা সহ পেস্ট করে নিয়েছি। এখন পাত্রের ভিতর বেরেস্তার যে তেল ছিল সেই তেলের ভিতরে কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে গোটা জিরা, রসুন পেস্ট, আদা পেস্ট, শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবণ দিয়ে আর পানি ঝরে যাওয়া মাংসগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মশলাগুলোই মূলত হচ্ছে আপনার মুরগি রান্না করার মশলা। ও অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। এই তো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি জাস্ট হাত ধুয়ে অল্প পরিমাণে একটুখানি গরম পানি দিয়েছিলাম, সেটাতেই মাংসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এই অবস্থায় যে পেস্ট করা যে মশলাটা ছিল আমার, সেটা আমি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার হাতের বানানো চিকেন বিরিয়ানি মশলা বা মাল্টিপারপাস মশলা। যাদের এই ধরনের মশলার রেসিপি দরকার আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য শেয়ার করব। আমি বাজারে কোনো কেনা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি না। তো এখন হচ্ছে যে সব মশলার সাথে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা ছিল সোনালী মুরগি, তাই আলুগুলোও আমি আগে থেকেই দিয়ে দিয়েছি। আর দেখেন, আগে থেকে চালগুলো ধুয়ে রাখলে কি হয়, কতটা পানি ঝরে একদম চালগুলো ঝরঝরে অবস্থায় আমি মুরগির সাথে দিয়ে দিলাম। আজ কিন্তু বিরিয়ানিটা আমি একসাথে করেই রান্না করছি, চালটাকে আমি আলাদা করে ভুনা করে নিয়ে নিই। তো এখন আমি কিছু শাহি জিরা দিয়ে দিলাম আর ভালো করে সব মশলার সাথে নেড়ে নিচ্ছি। এই অবস্থায় চুলার জালটাকে একদমই লো হিটে রাখতে হবে, কারণ একটা হচ্ছে স্টিলের পাত্র। এখন দেখেন আমি মেপে মেপে কিন্তু 6 কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি। কারণটা হচ্ছে আমার ছিল নতুন চাল, চিকেন থেকে বেশ কিছুটা পানি তো বের হবেই। তো এখানে 6 কাপ পানি দিয়ে দিয়েছি, মোটামুটি আন্দাজে আমি যে পানিটা ব্যবহার করছি। আর পাত্রটা স্টিলের হওয়াতে এই পানি এবং তাপেই আমার এই বিরিয়ানিটা ঝরঝরে হয়ে যাবে। স্টিলের পাত্রের কারণে আমি এখানে পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর সেই সাথে তাপের দিকেও খেয়াল রাখতে হবে, লো হিটে কিন্তু স্টিলের পাত্র অনেক বেশি গরম হয়ে যায়। আর একটা টিপস হচ্ছে যে বেরেস্তা ব্লেন্ড করে দিলে কিন্তু বিরিয়ানির কালারটা চমৎকার আসে। আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ তখন মাংসের সাথে লবণ দেওয়া ছিল। চাল তো আর আলাদা করে ভুনে নেইনি, মুরগি দিয়ে, চাল দিয়ে, আলু দিয়ে আমি একসাথেই আজ রান্না করছি। অনেকে এভাবে রান্না করে নিতে ভয় পান, তো ভয় পাওয়ার কিছুই নেই। তো দেখেন, আমি এই কাঁচামরিচগুলো কিন্তু মে মাসের 2 তারিখে কিনেছিলাম আব্বা থাকা অবস্থায়। আজ হচ্ছে মে মাসের 14 তারিখ। তো আজ 12 দিন হলো। মরিচগুলো কিন্তু আমি এভাবে উপরে নিচে টিস্যু দিয়ে বক্সে করে রাখি, তো এখনও কিছু হয়নি। আর সিঙ্কের ভিতরে যে থালা বাসন হয়েছে, একজন ইন্টেলিজেন্ট হাউসওয়াইফ বা হোম মেকার সে কিন্তু খুব অল্প থালাবাটি ব্যবহার করেই কিন্তু তার রান্নার কাজগুলো কমপ্লিট করে নেয়। এদিকে বাসাবাড়ির অবস্থা দেখেছেন, ঘরে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে তারা বাসাবাড়ির অবস্থা কি করে রাখে। আমি তো পুরো বাসাটাকে গুছিয়ে তারপরে আমি আমার কিচেনের কাজে গিয়েছিলাম, আর রান্না করতে করতে দেখেন তাদের অবস্থা। তো যাই হোক, এই ধরনের অবস্থা আমাদের প্রত্যেককেই কিন্তু কম বেশি সবাইকে ফেস করতে হয়, কারণ এই ছোট্ট ছোট সোনামণিরা সব বাসাতেই আছে। তো আপনার প্রতিদিনের হালকা কিছু টাচ আপে এই টাচ আপটা করতে জাস্ট সময় লেগেছিল 5 মিনিট। আর নবাবজাদা দেখেন টেবিলের উপরে উঠে বসে আছে। তো 5 মিনিটের টাচ আপে কিন্তু আমি আমার এই ছোট্ট ঘরটাকে আবারও কিন্তু গুছিয়ে নিয়েছি, যেটা কিন্তু আমার শান্তির একটা অংশ। আর আমি হচ্ছি এই ঘরের শান্তির পাহারাদার। তো শান্তির পাহারাদার যেহেতু, কিসে শান্তি রক্ষা করা যাবে, আমি তো সেই কাজটা সবসময় করব। তো মোটামুটিভাবে আমি আমার বেডরুম, বাচ্চাদের রুম, ড্রয়িং রুম এবং কিচেন সব কিছু আবার গোছগাছ করে পরিপাটি করে নিয়েছি।
তো এখন কিচেনটা আপনাদের সাথে শেয়ার করছি। কিচেনের এই অংশটাও পরিষ্কার করা হয়ে গেছে। খুব বেশি থালা বাসন ইউজ করলে কিন্তু আপনাকেই ধুতে হবে, আমাকেই ধুতে হবে। তাই চেষ্টা করতে হবে যতটা কম থালা বাসন ব্যবহার করে কাজগুলোকে সেরে নেওয়া যায়। তো যতটুকু পানি দিয়েছিলাম দেখেন টেনে গেছে। এই অবস্থায় আমি একটু নেড়ে দেওয়ার চেষ্টা করছি, তবে মনে হচ্ছে যে খুব বেশি আর খুন্তি দিয়ে নাড়ানাড়ি করা যাবে না। এরপরে কাঠের যে স্প্যাচুলা সেটা ইউজ করতে হবে। খুন্তি দিয়ে ব্যবহার করলে কিন্তু চালগুলো ভেঙে যাবে বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন স্বাদ আনার জন্য বা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চামচটা ছোটো বিধায় আপনাদের কাছে বেশি মনে হতে পারে। তো যাই হোক, এখন একটু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। পাউডার মিল্কটাকে চাইলে কিন্তু আপনারা যখন পানিটা দিয়েছেন সেই পানির সাথে গুলিয়েও দিতে পারেন, আবার আমার মতো এভাবে করেও দিতে পারেন। এখন আমি বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব, কারণ আমি বেরেস্তা ভাজার যে অল্প পরিমাণ তেল ছিল সেই তেলের ভিতরেই কিন্তু রান্নাটা বসিয়েছিলাম, আর এক্সট্রা কোনো তেল দিয়েছিলাম না। তাই এখন একটু বেশি পরিমাণে ঘি ব্যবহার করে নিলাম, যাতে করে বিরিয়ানির টেস্টটা আরও অসাধারণ আসে। এখন নেড়ে চেড়ে উপরের চাল নিচে আর নিচের চালগুলো উপরে উঠিয়ে দিয়ে ভালো করে আমি দমে বসিয়ে রাখবো। দমে বসিয়ে রাখার আগে আমি যে কাজটা করব, যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিব। তো আমি একটু দেখে নিলাম যে চালের ভিতরে মাছ আছে কিনা বা চালটা শক্ত আছে কিনা। তো দেখলাম যে এখন যদি আমি ভাপে রাখি তাহলে বা দমে রাখি তাহলে কিন্তু আমার ভাতটাও সুন্দর মতো হয়ে যাবে। তো বেরেস্তাগুলো দিয়ে এখন আমি পুরোপুরি একদম লো হিটে দমে রেখে তারপরে আমি সংসারের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোকে আমি করে নিচ্ছি। দমে রেখে যে কাজটা করছি সেটা হচ্ছে যে যে টাওয়েল এবং গামছা ইউজ করেছি সেগুলোকে আমি ভালো করে হুইলের গুঁড়াতে ধুয়ে আবারও এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন এগুলো আমি নেড়ে দিব। প্রত্যেক দিন চেষ্টা করবেন যে এই ধরনের গামছা টাওয়েল প্রতিদিন যদি ধুয়ে নিতে পারেন সেটা সবচেয়ে ভালো হয়। না হলে প্রত্যেক সপ্তাহে 2বারও ধুতে পারেন। আমার তো মনে হয় যে কাজের পরিমাণ বা ময়লার পরিমাণটা বেশি হলে প্রতিদিনই ধুতে হয়, এরকমটাই হয়। তো এই তো এখন হচ্ছে গিয়ে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাকে টক দই বেরেস্তা আর হচ্ছে পোস্ত কিশমিশ বাদাম দিয়ে যে ব্লেন্ড করে যে মশলাটা করতে দেখেছেন সেটার কিন্তু হাফ আমি উঠিয়ে রেখেছিলাম, আর হাফ হচ্ছে আজকের বিরিয়ানিতে আমি ইউজ করেছি। আর সবসময় চেষ্টা করবেন এই মশলাটাই বেরেস্তাকে একটু ব্লেন্ড করে দিতে, তাহলে কালারটা কিন্তু এত সুন্দর চমৎকার চলে আসে। বাচ্চারা বেরেস্তা পছন্দ করে না, যার কারণে বেরেস্তাগুলো এক সাইডে সরিয়ে দিয়ে তারপরে ওদেরকে আমি রাইসটা দিচ্ছি। আর আপনার বাচ্চাকে আপনি চেষ্টা করবেন ঘরের ভিতরে বাসার ভিতরে সবচেয়ে ভালো খাবারটা দিতে। আমি অনেক জায়গায় অনেককে দেখেছি যে অনেক যৌথ ফ্যামিলি হোক বা গেট টুগেদার হোক বা কোথাও অনেক মানুষ খেতে গেছে, সেখানে অনেক মাকেই বলতে শুনেছি আমার বাচ্চা লেগ পিস না হলে খেতেই যায় না, আমার বাচ্চা সবচেয়ে ভালো এই পিসটাই পছন্দ করে। তো এটা আমার কাছে মনে হয় যেন এটা বাইরে গিয়ে এই পরিচয়টা দেওয়া উচিত না, এ কারণে বাসার মধ্যে ভালো খাওয়ানো উচিত। এটা আমার থিওরি। বাইরে বাচ্চাদের জন্য লেগ পিস নিয়ে কারোর সাথে ঝগড়া করা বা কারোর সাথে দুই কথা বলা এটা তো আসলে আমার পক্ষে সম্ভব না, যার কারণে আমার বাচ্চাকে আমি ঘরের ভেতরেই ভালো খাবার খাওয়াতে পছন্দ করি। আর বাইরে আপনার বাচ্চার যত্ন অন্য মাসি পিসি নেবে এটা তো মোটে আশাও করা যায় না। যাই হোক, বাচ্চাদেরকে খাবার দিয়ে এরপরে আমি আমার জন্য একটু সালাদ করে খেতে বসেছিলাম। দুপুরের খাবারটা অনেক টেস্টি হয়েছিল। বিদায় নিচ্ছে আজকের ব্লগ থেকে। ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।